স্টেরিও সমানুতা। তো স্টেরিও সমানুতার মধ্যে দুই ধরনের সমানুতা আছে আবার, জ্যামিতিক সমানুতা আর একটা হলো আলোক সমানুতা। একটা হলো জ্যামিতিক সমানুতা আর একটা হলো আলোক সমানুতা। এবার আসি জ্যামিতিক সমানুতা কি জিনিস। জ্যামিতিক সমানুতাকে আবার সিস ট্রান্স সমানুতাও বলা হয়, সিস ট্রান্স। তো সিস ট্রান্স সমানুতা কি জিনিস, এটা অনেক বৈশিষ্ট্য আছে, ইম্পর্টেন্ট জিনিস এটা। আর জ্যামিতিক সমানুতা যেটা সিস ট্রান্স সমানুতা, এটার দুইটা শর্ত আছে। দুইটা শর্ত হলো, এই দুইটা শর্ত আসলে মুখস্থ করতে হবে, আমি একবার বলে দিচ্ছি। প্রথম শর্ত হলো কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন রহিত করতে হবে, মানে মুক্ত ঘূর্ণন করা যাবে না। কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন করা যাবে না বা করতে পারবে না, এমন অবস্থা করতে হবে যেন কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন যেন না হয়, ঠিক আছে। আর সেকেন্ডটা হলো দ্বিবন্ধনযুক্ত অথবা চাকরিক যৌগ হতে হবে, দ্বিবন্ধনযুক্ত অথবা চাকরিক যৌগ হতে হবে। তাহলে দুইটা বৈশিষ্ট্য, একটা হলো কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন সম্ভব নয়, দ্বিতীয়টা হলো দ্বিবন্ধনযুক্ত অথবা চাকরিক যৌগ হতে হবে। এখন দুটোটা আসলে সেম কথা, যদি কোনো কার্বনের মাঝখানে দ্বিবন্ধন দেয়া থাকে, সে কখনো মুক্ত ঘূর্ণনে, হ্যাঁ এটা জ্যামিতিক সমানুতা, অনলি জ্যামিতিক সমানুতা, ঠিক আছে। আমরা আলোক সমানুতা নিয়ে এরপরে আসতেছি। তো জ্যামিতিক সমানুতার এই দুইটা শর্ত, এটা অবশ্যই মুখস্থ এবং এটা নৈর্ব্যক্তিকে আসে। এরপরে আমি সিস আর ট্রান্সের দুইটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা মনে রাখবে। যেহেতু বললাম যে দ্বিবন্ধনযুক্ত যেগুলো ওগুলা জ্যামিতিক সমানুতা দেখায়, তাহলে অবশ্যই অ্যালকিন জ্যামিতিক সমানুতা দেখাবে। তো অ্যালকিন কিভাবে আসলে জ্যামিতিক সমানুতা দেখায় দেখো। আগে আমরা কোন অ্যালকিনটা দেখায় ওটা দেখি। বিউটিন 2, সবাই বিউটিন 2টা একটু লেখো। বিউটিন 2, এটা হলো বিউটিন 2। বিউটিন 2, তো বিউটিন 2 দেখে বোঝা যাচ্ছে মোটামুটি মাঝখানে তার ডাবল বন্ধন আছে। আর বিউটিনের মাঝখানে যে ডাবল বন্ধন আছে, ডাবল বন্ধনের কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, আবার এক পাশে সিএসটি মূলকটাও যুক্ত আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে একবার সিস সমানু করবো আর একবার ট্রান্স সমানু করবো। তো সিস কোনটা আর ট্রান্স সমানু কোনটা, এটা একদম সোজা। এটা হলো সিস সমানু। সিস সমানু মানে হলো, তুমি যদি মাঝখান বরাবর একটা মধ্যতল চিন্তা করো, এটার এক পাশে দুইটা মূলক থাকবে যেটা সেম ধরনের মূলক থাকবে। আমি আবার বলতেছি, সিস সমানু মানে তুমি যদি মাঝখানে একটা মধ্যতল চিন্তা করো এদিকে, তাহলে এর এক পাশে, যে কোনো এক পাশে, নিচের দিকে বা উপরের দিকে যে দুইটা মূলক থাকবে ওটা অবশ্যই সেম থাকতে হবে, ঠিক আছে। তো আমি যদি বলি জিনিসটা এরকম, সিস সমানু মানে হলো পাশাপাশি যে মূলকটা থাকবে এটা অবশ্যই সেম হতে হবে, পাশাপাশি মূলকটা, ঠিক আছে। তো এখানে দেখি বোঝা যাচ্ছে, এই যে উপরের দিকে যে দুইটা মূলক সিএসটি সিএসটি এটা সেম আছে, নিচের দিকে দুইটা মূলক এইচ এইচ সেম আছে। তো এখানে অনেকে মনে করে যে দোনো দিকে সমান হইতে হবে। দোনো দিকে সমান বলতে, যে উপরে যদি ওই পাশে যদি সিএসটি সিএসটি থাকে, নিচেও আবার সেম সেম একটা থাকতে হবে, এরকম কোনো শর্ত নেই। যে কোনো এক পাশে দুইটা মূলক যদি সেম হয়, যে কোনো এক পাশে, উপরে অথবা নিচে, যে কোনো এক পাশে যদি দুইটা মূলক সেম হয়, তখন এটাকে আমরা সিস সমানু বলতে পারবো। তো এটা হলো সিস বিউটিন 2 বা সিস সমানুতা। আর এটার একটা ট্রান্স সমানু আছে, ট্রান্স সমানুটা হলো এটা। দেখো ট্রান্স সমানুটাও সোজা। ট্রান্স সমানু মানে হলো কোনাকুনি হইতে হবে। তো কোনাকুনি যদি সেম মূলক থাকে তখন সেটাকে আমরা বলি ট্রান্স সমানু।
আর যদি পাশাপাশি থাকে ওটাকে বলে সিস সমাণু। তো এখানে অবশ্যই উদাহরণগুলো মনে রাখতে হবে। বিউটিন টু সবচেয়ে মানে যৌক্তিক উদাহরণ হলো এখানে বিউটিন টু, একদম ইজিলি বোঝা যায় বিউটিন টু দিয়ে যে এটা সিস আর ট্রান্স সমাণুটা দেখায়। ঠিক আছে, তো এটাকে আমরা আসলে বলতেছি জ্যামিতিক সমাণু। এছাড়া আরেকটা উদাহরণ আছে আমার এখানে, 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। ঠিক আছে, 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, সবাই এটা মনে রাখি, এটাও দেখায়। তবে এটার গঠনটা এত দরকার নেই, কারণ কোথাও তোমাদের এরকম থিওরিটিক্যাল নাই, আসা পসিবলও না। তো আমরা, আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস হলো, না না এগুলো আসবে না, না, শুধু অনলি বলবে কে সিস ট্রান্স সমাণু দেখায়, সে দেখাবে, ওইটা দিতে হবে। আচ্ছা, উদাহরণগুলো আরেকটু তোমাদেরকে এক্সাক্ট করে বলে দিই। উদাহরণগুলো এরকম থাকবে, দেখবা যে কার্বনের মাঝখানে, মনে করো আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে লিখে দেখাই, জিনিসটা এরকম। ঠিক আছে, এটাও কিন্তু সিস্টেম সমাণু দেখায়। তাহলে অবশ্যই মানে মাঝখানে মানে ডাবল বন্ধনটা থাকবে, এক পাশে না, ডাবল বন্ধনটা সবসময় মাঝখানে থাকবে, তাইলেই সেই সিস্টেম সমাণুটা দেখাইতে পারে। ঠিক আছে, যেরকম এই যৌগটার নাম যদি বলো, এটার নাম হবে হলো, কয়টা কার্বন আছে, 3টা কার্বন। তাহলে 3টা কার্বন হলে এদিক থেকে হিসাব করলে 1, তাহলে ক্লোরোপ্রোপিন 1। ঠিক আছে, ওইটা আর কি, বা 1 ক্লোরোপ্রোপিন 1। ঠিক আছে, ওইটা বলা যায় 1 ক্লোরোপ্রোপিন 1। তো দেখো এরকম অনেকগুলো যৌগই করা যায় যেগুলোর মাঝখানে ডাবল বন্ধন পড়বে। আর মেন কথা হলো তুমি যৌগের নামটা দেখে বুঝতে হবে যে এখানে কোথায় এভাবে করে তুমি দুই পাশে দুইটা সেম জিনিস আনতে পারো। তো এটাই হলো যে জ্যামিতিক সমাণু। তো জ্যামিতিক সমাণু, এটার গঠনটা এত ইম্পর্টেন্ট না, এখানে আসলে ইম্পর্টেন্ট যেটা, এটাকে আমরা বলি হলো যে এটার কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট। তো আমি সবগুলা বৈশিষ্ট্য একবার বলতেছি, যেহেতু এটা মুখস্থ টাইপের, এখানে তেমন বোঝানোর কিছু নেই বৈশিষ্ট্যগুলোতে। প্রথম বৈশিষ্ট্যটা হলো সিস সমাণুর স্থায়িত্ব কম। ঠিক আছে, সিস সমাণুর স্থায়িত্ব কম, সিস তাইলে অবশ্যই ট্রান্স সমাণুর স্থায়িত্ব বেশি। তাহলে সিস সমাণুর স্থায়িত্ব কম। এরপরে সিস সমাণুর গলনাঙ্ক কম। তাহলে দুইটা জিনিস কম সিসের, একটা হলো স্থায়িত্ব কম আর একটা হলো গলনাঙ্ক কম। এরপরে হ্যাঁ সব কম, দুটোটাই কম। আচ্ছা, এরপরে এতক্ষণ লিখলাম সিস সমাণুর কম, এবার ট্রান্স সিস সমাণুর কিছু জিনিস বেশি আছে, এগুলো একটু জানতে হবে। এগুলা আর আসবে নাকি আমার মনে হচ্ছে না, তাও বলে রাখি আমি। সিস সমাণুর হাইড্রোজেনীকরণ তাপ, এটা আবার কি জিনিস আমি জানি না, মনে হয় হ্যাঁ বুঝছি এটা। হাইড্রোজেনীকরণ তাপ মানে হলো তুমি একটা হাইড্রোজেন যুক্ত করতে যে পরিমাণ তাপ নির্গত হবে সেটাকে বলে হাইড্রোজেনীকরণ তাপ। তো হাইড্রোজেনীকরণ তাপ, এন্ট্রপির মান আর বিয়োজন তাপ বেশি, এই তিনটা জিনিস সিস সমাণুর বেশি। মানে তাপ বলতে যতগুলা তাপ আছে সবগুলাই বলতে পারো সিস সমাণুর ক্ষেত্রে বেশি। ঠিক আছে, এরপরে আসো হাইড্রোজেনীকরণ তাপ মানে হলো একটা হাইড্রোজেন যুক্ত করলে যে পরিমাণ তাপ নির্গত হবে সেটা হলো হাইড্রোজেনীকরণ তাপ। এটা বেশি বলতেছে, সিস সমাণুর বেশি। আচ্ছা, এরপরে আহ, হ্যাঁ সিস সমাণুর ডাইপোল মোমেন্ট থাকে
এটা একটু মনে রাখতে পারো, এগুলো শুধু শুধু দিছে আসলে। ঠিক আছে, সি সমানু ডাইপোল মোমেন্ট বেশি। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট মানে হলো চৌম্বক ভ্রামক বলে এটাকে। ঠিক আছে, তো এগুলো এখন আসলে তেমন বোঝানোর কিছু নাই, বা এটা রসায়নে তেমন কিছু বোঝানো যায় না ডাইপোল মোমেন্ট সম্বন্ধে। তো যাই হোক, একটু মনে রাখো সি সমানু ডাইপোল মোমেন্টটা বেশি। আচ্ছা, সিস আর ট্রান্স সমানুর একটা উল্লেখযোগ্য উদাহরণ আছে, ওই উদাহরণটা আমি লিখে দিচ্ছি, এটা আসলে আসে। এটা হলো ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডের উদাহরণ। ঠিক আছে, ম্যালিক অ্যাসিড, আগে আমরা ম্যালিক অ্যাসিডটা কি এটা সংকেতটা একটু লিখে নিই। এটা একটা অ্যাসিড, এটা হলো একটা ডাইওয়েক অ্যাসিড, এটাকে বলে বিউটিন ডাইওয়েক অ্যাসিড। দেখি বুঝতেছো, একটা দুইটা তিনটা চারটা, এটার নাম হলো বিউটিন ডাইওয়েক অ্যাসিড, বিউটিন ডাইওয়েক অ্যাসিড। এখন এটাকে ভাঙলে আমরা ট্রান্স সমাণু আর সিস সমাণু পাই। দেখি একবার ট্রান্স করি, ট্রান্স যদি করি আমরা তাহলে এরকম হবে, সরি এটা সিস, সিস করলে এরকম হবে, আর ট্রান্স করলে হবে এরকম। হ্যাঁ, তো এই যে এই যৌগটার নাম ছিল বিউটিন ডাইওয়েক অ্যাসিড, বিউটিন ডাইওয়েক অ্যাসিড। বাট যখন এটা ট্রান্স সমাণু আর সিস সমাণু আসছে, তখন আর এটার নাম বিউটিন ডাইওয়েক অ্যাসিড নাই, তখন এটার নাম হয়ে গেছে ম্যালিক অ্যাসিড। সবাই একটু লিখে রাখো, কারণ এগুলো আসে। আর এটার নাম হয়ে গেছে ফিউমারিক অ্যাসিড। এটাই মনে হয় আছে বইয়ে, সবার বইয়ে এটাই পাবা। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস যদি বলে তোমাকে যে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এটা কোন সমাণু, অবশ্যই এটা হলো সিস সমাণু। দেখি বোঝা যাচ্ছে ম্যালিক অ্যাসিড হলো সিস সমাণু। যদি ফিউমারিক অ্যাসিড বলে এটা কোন সমাণু, এটা অবশ্যই ট্রান্স সমাণু। এবার যদি বলে যে এটা কার সমাণু, কার, অবশ্যই এই জিনিসটা সমান। এই জিনিসটা হলো বিউটিন ডাইওয়েক অ্যাসিড। আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ইনফরমেশন দিচ্ছে, আমি এটা একবার বলে দিই, তোমাদের সুবিধা হবে। ম্যালিক অ্যাসিডকে উত্তপ্ত করলে অ্যানহাইড্রাইড গঠন করে, বাট ফিউমারিক অ্যাসিডকে অ্যানহাইড্রাইড গঠন করে না। ঠিক আছে, অ্যানহাইড্রাইড মানে হলো দুইটা অ্যাসিডের মিশ্রণ। আচ্ছা ওগুলো এখন জানার দরকার নেই। ম্যালিক অ্যাসিডকে উত্তপ্ত করলে অ্যানহাইড্রাইড গঠন করে ম্যালিক অ্যাসিডকে, আর যদি ফিউমারিক অ্যাসিডকে উত্তপ্ত করে অ্যানহাইড্রাইড গঠন করবে না। তো আমরা কোথায় গঠন করে এটা মনে রাখলে হবে, ম্যালিক অ্যাসিডকে উত্তপ্ত করলে অ্যানহাইড্রাইড গঠন করে, একটু মনে রাখলে হবে। এরপরে আর কোনো তেমন এয়া নেই, যা দিলাম এগুলাই। আচ্ছা, ট্রান্স সমান হচ্ছে দ্রবণের সিস সমান হচ্ছে কম। আচ্ছা, এখন এটা একটু বেশি আসে বলতে গেলে, আমি দেখছি যে কার দ্রবণীয়তা বেশি। বিউটানল 2, এখানে কার্বন আছে কয়টা? এখন আমার প্রশ্ন হলো এখানে কত নম্বর কার্বন? কাইরাল কার্বন। হ্যাঁ ঠিক আছে, দেখো সবাই একটু খেয়াল করো, এই কার্বনটা কাইরাল কার্বন, কারণ হলো দেখো আমি এটাকে যদি ভাঙি, হ্যাঁ, তো এটার এক হাতে যুক্ত আছে CH3,
এটার আরেক হাতে যুক্ত আছে এইচ, আরেক হাতে যুক্ত আছে ওএইচ, আরেক হাতে যুক্ত আছে এটা CH3CH2। তাহলে দেখো এখানে এটা হলো যে কাইরাল কার্বন। তাহলে আশা করি কাইরাল কার্বন কোথায় থাকে বা কোথায় থাকে না এটা তোমরা নিজেরা বিশ্লেষণ করে বাইর করবে। এটাও আসতে পারে যে নিচের কোন ইয়াতে কাইরাল কার্বন আছে, যেরকম বিউটানল 2 এটার মধ্যে কাইরাল কার্বনটা আছে। তোমাদের অনেক ছোট ছোট সংকেত দিবে, তো এটা বিশ্লেষণ করার দায়িত্ব তোমাদের। সবগুলা কিভাবে করতে হবে এটা আমি দেখাই দিচ্ছি, বাকিটা তোমরা করবা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ল্যাকটিক অ্যাসিড সম্বন্ধে একটু জানবো। ল্যাকটিক অ্যাসিড আসলে আমাদের দেহে উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিডের অনেক ভূমিকা আছে, অবাত শ্বসনে উৎপন্ন হয় সেটা। তো এখন ল্যাকটিক অ্যাসিড অবশ্যই মেডিকেল সায়েন্সে অনেক ইম্পর্টেন্ট জিনিস। এটার দুইটা সমাণু আছে ল্যাকটিক অ্যাসিডে, একটা হলো ডি সমাণু আর একটা হলো অ্যাল সমাণু, বা আমাদের যেটা আলোক সমাণুতা আছে ওইটা আছে এর, ঠিক আছে। তো ল্যাকটিক অ্যাসিড যদি আমি লিখি, এটা হলো এটা, উপরে COOH, নিচে CH3, ঠিক আছে। এটা হলো যায় ল্যাকটিক অ্যাসিড, এটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড। আর অ্যাল ল্যাকটিক অ্যাসিড হলে তখন একটু চেঞ্জ হবে সামান্য, শুধু দর্পণ বিম্ব যেহেতু এই জিনিসটা চেঞ্জ হবে, ডান বাম বা আনুভূমিক অবস্থানটা একটু চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে। এটা হলো অ্যাল ল্যাকটিক অ্যাসিড। তো ডি ল্যাকটিক অ্যাসিড আর একটা হলো অ্যাল ল্যাকটিক অ্যাসিড। তো যদি বলে আলোক সমানুতা কে দেখায়, তাহলে অবশ্যই ল্যাকটিক অ্যাসিড আলোক সমানুতা দেখায়। আর ল্যাকটিক অ্যাসিডের ওই যে ঘূর্ণন মাত্রা, আমরা যে একটা জিনিস এতক্ষণ শিখছি ঘূর্ণন মাত্রা, অবশ্যই একটা ডান দিকে ঘুরায় আর একটা বাম দিকে ঘুরায়। তো ডান দিকে যে ঘুরায়, মনে করো এটা একটা তল, এটাকে যে না, আলোক সমানুতার একটা শর্ত ছিল, ওটা আমাকে একটু বলো। প্রথম শর্তটাই ছিল কাইরাল কার্বন হইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো না থাকলে তো এটা LRD হবেই না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি ল্যাকটিক অ্যাসিড আর ডি ল্যাকটিক অ্যাসিড, যাই হোক। এখানে দুইটা ঘূর্ণন মাত্রা আছে, একটা হলো বামে ঘুরতেছে আর একটা হলো ডানে ঘুরতেছে। এই জিনিসটা ঘুরতেছে ডানে, এই তলটাকে ডানে ঘুরাচ্ছে, আর এই জিনিসটা এই তলটাকে বামে ঘুরাচ্ছে। তো একজন ডানে ঘুরাচ্ছে, আরেকজন বামে ঘুরাচ্ছে। এখন কে কত ডিগ্রিতে ডানে ঘুরাচ্ছে, এখানে দোনোজনই সেম। একজন ডি ল্যাকটিক অ্যাসিড, একজন ও 2.24 ডিগ্রিতে ডানে ঘুরাচ্ছে, আর অ্যাল ল্যাকটিক অ্যাসিড 2.24 ডিগ্রিতে বামে ঘুরাচ্ছে। আমরা সবসময় যে বেগের ক্ষেত্রে যে জিনিসটা চিন্তা করি, একদিককে যদি পজিটিভ ধরি আরেক দিককে নেগেটিভ ধরতে হবে। তো সেজন্য এখানে ডান দিককে আমরা পজিটিভ ধরি, সেজন্য এটাকে বলি +2.24 ডিগ্রি, আর বাম দিককে নেগেটিভ ধরি, সেজন্য এটাকে বলি -2.24 ডিগ্রি। এখন একটা জিনিস তোমাদেরকেই আমি বলি, এই এই তল, এটা মনে করো আমার হাতটা, একজন ঘুরাচ্ছে 2.24 ডিগ্রিতে এদিকে, আরেকজন ঘুরাচ্ছে 2.24 ডিগ্রিতে এদিকে। এখন আমি যখন দোনোটার মিক্সচার তৈরি করব, তখন আলটিমেটলি এই জিনিসটা কি কোথাও ঘুরবে? দেখি বলো তো। হ্যাঁ, তো এটাই আসলে এখন একটা জিনিস মিশ্রণ পড়াবো, মিশ্রণটাকে বলে রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ মানে হলো দুইটা তুমি আলোক সমাণু নিয়ে মিক্স করে ফেলবা, মানে তুমি মনে করো একটা অ্যাল সমাণু নিলে আর একটা ডি সমাণু নিলে, তবে ওদের ঘূর্ণন মাত্রা সেম হতে হবে, কারণ ঘূর্ণন মাত্রা সেম না হলে এরা কিন্তু স্টেবল হবে না বা স্থির থাকবে না। মনে করো এক পাশে ঘুরাইলা 3 ডিগ্রিতে, আরেক পাশে ঘুরাইলা 2 ডিগ্রিতে, সে কিন্তু স্টেবল থাকবে না। দুনো পাশের ঘূর্ণন মাত্রাটা সেম থাকতে হবে, তাইলে তখন ওইটা যে মিশ্রণটা তৈরি হবে ওটাকে আমরা বলি রেসিমিক মিশ্রণ, ঠিক আছে। তো রেসিমিক মিশ্রণ মানে হলো যে দুইটা আলোক সমাণু মিলিত হয়ে বা মিশ্রণ, যে মিশ্রণটা তৈরি করে ওইটার আসলে কোনো ঘূর্ণন দেখায় না, স্থির থাকে বা নিরপেক্ষ থাকে, সেজন্য এটাকে বলে রেসিমিক মিশ্রণ। তো ল্যাকটিক অ্যাসিড রেসিমিক মিশ্রণ দেখায়, তো এটা একটু মনে রাখিও। আচ্ছা, তো
এরপরে রেসিমিক মিশ্রণের পরে ডায়াস্টেরিওমারটা একটু আমরা দেখে ফেলি। ডায়াস্টেরিওমার মানে হলো যে, আচ্ছা দাঁড়া এর আগে একটু এনানসিওমারটা দেখি। আচ্ছা হ্যাঁ, এনানসিওমার হলো, আমরা আসলে যেটা এনানসিওমার ডায়াস্টেরিওমার নিয়ে একটু কথা বলতেছি। এনানসিওমার হলো আমরা এতক্ষণ যেটা পড়ছিলাম ডিইলেকট্রিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড, মানে জিনিসটা ঘুরাচ্ছে, ঠিক আছে, ঘুরাইলে কিন্তু আলোক সমানতা, কিন্তু এটা যদি সেম কোণে ঘুরায় তাহলে ওটাকে আমরা বলবো এনানসিওমার। ঠিক আছে, মানে সেম কোণে ঘুরাইতে হবে, যে ডান দিকে 2 ডিগ্রিতে ঘুরেছে, বাম দিকে 2 ডিগ্রিতে ঘুরেছে, ওই ধরনের সমাণুগুলাকে আমরা বলবো এনানসিওমার। আর ডায়াস্টেরিওমার হলো, ওইটাও আমি একটু বলতেছি। ডায়াস্টেরিওমার হলো হ্যাঁ, এখানে ডায়াস্টেরিওমার আমি যেটা তোমাদেরকে বললাম যে হ্যাঁ ঘুরাচ্ছে, দোনো পাশে ঘুরাচ্ছে, বাট সেম ডিগ্রি কোণে ঘুরাচ্ছে না, একই ডিগ্রিতে ঘুরাচ্ছে না, মানে এক পাশে 3 ডিগ্রিতে ঘুরাইলে আরেক পাশে 2 ডিগ্রিতে ঘুরাচ্ছে, তো ওইটাকে আমরা বলি ডায়াস্টেরিওমার। তো এনানসিওমার আর ডায়াস্টেরিওমারের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে ডায়াস্টেরিওমারের যদি তুমি মিশ্রণ তৈরি করো, ওইটা রেসিমিক মিশ্রণ কখনো হবে না, কারণ রেসিমিক মিশ্রণ হইতে হলে তার মানটা 0 হয়ে যেতে হবে। ডায়াস্টেরিওমার হলো যে একটা তলকে সমানু, সেমই সমানু, বাট একজনে ঘুরাচ্ছে মনে করো 2 ডিগ্রিতে, আরেকজন ঘুরাচ্ছে 3 ডিগ্রিতে, তো ওই দুইজনের মধ্যে যে সম্পর্ক, ওইটাকে আমরা বলি ডায়াস্টেরিওমার। আর যদি সেম হয়, মনে করো একজন 2 ডিগ্রিতে ঘুরাচ্ছে, আরেকজনও 2 ডিগ্রিতে ঘুরাচ্ছে, তাহলে ওটাকে বলবো এনানসিওমার। আর ডায়াস্টেরিওমার দুইটা যদি মিক্স করো, কখনোই রেসিমিক মিশ্রণ তৈরি হবে না, কারণ রেসিমিক মিশ্রণ তৈরি হতে হলে ঘূর্ণনটা শূন্য হতে হয়, কিন্তু এখানে কখনোই ঘূর্ণন শূন্য হবে না। তো ডায়াস্টেরিওমারের উদাহরণটা হলো এটা, আমি এটা অনেক বিশাল একটা 3-chloro-butanol 2, 3-chloro-butanol 2, ঠিক আছে, 3-chloro-butanol 2, এটা হলো ডায়াস্টেরিওমারের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এবার আমি এনানসিওমার আর ডায়াস্টেরিওমারের মধ্যে একটা পার্থক্য বলে দিই, এগুলো জানতে হবে। এনানসিওমার হলো অন্তত একটা কাইরাল কার্বন থাকতে হবে, আর ডায়াস্টেরিওমার হইতে হলে অন্তত 2টা কাইরাল কার্বন থাকতে হবে। ডায়াস্টেরিওমারে 2টা কাইরাল কার্বন থাকতে হবে, আর এনানসিওমারে একটা কাইরাল কার্বন থাকলে হবে। আর যেটা বললাম যে আবর্তনের মানটা সমান হইতে হবে, ঠিক আছে, আবর্তনের মানটা সমান হইতে হবে। এনানসিওমারের ক্ষেত্রে আবর্তনের মানটা সমান হইতে হবে, বা ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে আবর্তনের মান সমান হবে না, কখনোই হবে না। আর রেসিমিক মিশ্রণ নিয়ে বলছি, এনানসিওমার রেসিমিক মিশ্রণ তৈরি করে, বা ডায়াস্টেরিওমার রেসিমিক মিশ্রণ তৈরি করে না। আর হলো যাই, আচ্ছা যাই হোক, আরেকটা এত ইম্পর্টেন্ট ওটা দরকার নেই। তো আমাদের মোটামুটি আলোক সমানুতা এটাই, আর কিছু হয়তো ইনফরমেশন ডাইজেস্টে পাইতে পারো, ওগুলো একটু মুখস্থ করে ফেলবা, কিছু মুখস্থ টাইপের আছে, মানে কয়টা সমাণু দেখা যায় ওগুলা সম্বন্ধে, ওগুলা দিছে। আমি এমনি একটা তোমাদের ডায়াস্ট্রিমারের উদাহরণ দিই, যে 2টা কাইরাল কার্বন কিভাবে থাকে দেখো। ঠিক আছে, এটা হলো 3-chloro-butanol 2। এখানে একটা জিনিস খেয়াল করো, এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন। তুমি যদি এটার জন্য চিন্তা করো, এর এই পাশে CH3 আছে, এই পাশে H আছে, এই পাশে OH আছে, আর এই পাশে আছে এই পুরো জিনিসটা, ঠিক আছে। আবার তুমি যদি এই কার্বনের জন্য চিন্তা করো, এই পাশে ডান পাশে আছে ক্লোরিন, বাম পাশে হাইড্রোজেন, নিচে আছে CH3, উপরে আছে পুরো জিনিসটা। তো এখানে দোনোটাই আসলে কাইরাল কার্বন একটা। তো ডায়াস্টেরিওমার করতে হলে অন্তত 2টা কাইরাল কার্বন থাকতে হবে, একটা কাইরাল কার্বন থাকলে হবে না, এটা যেন ভালো করে মনে থাকে। আর এটা গঠন তারপর কিছু আসে না, ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, আর বৈশিষ্ট্যগুলো বেশি আসে, এখানে পার্থক্যগুলো বেশি আসে, যেগুলো বললাম আর কি।
অন্তত একটা থাকবে, অন্তত মানে ন্যূনতম একটা থাকতে হবে। হ্যাঁ যাবে, হ্যাঁ। ওরে বাবা, এখানে কতগুলো সমান, এতগুলো এগুলো লাগবে না। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, অ্যারোমেটিক নিয়ে পরে আমরা কাজ করতেছি। এখন যেটা আমরা আসলে শিখব, বন্ধন বিভাজন। পাইছি, এই জিনিসটা আজকে শিখব, বন্ধন বিভাজন। জৈব বিক্রিয়া, বিভিন্ন ধরনের জৈব বিক্রিয়া আছে, তো এগুলো আমরা মোটামুটি পড়া হবে আমাদের। আচ্ছা, বন্ধন বিভাজন। বন্ধন বিভাজন দুই ধরনের হয়, মানে জৈব যৌগের ক্ষেত্রে বন্ধন বিভাজন দুই ধরনের হয়। একটা হলো যে সুষম বিভাজন, আর একটা হলো বিষম বিভাজন। এগুলো এত ইম্পর্টেন্ট কিছু, এগুলো আসে না। সুষম বিভাজন মানে হলো, মানে সেম ভাবে একদম সুন্দরভাবে সুষমভাবে ভাঙি যাবে। আর বিষম বিভাজন মানে এক পাশে একটু বেশি যাবে আর এক পাশে একটু কম যাবে, জিনিসটা এরকম। তো আমি তোমাদেরকে এমনি বলি যে কিরকম। যদি মনে করো এবি, এটা একটা বন্ধন এবি, এই বন্ধনটা যদি সুষম ভাগে ভাঙে, ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রন আছে দুইটা, এরা দুইজন শেয়ার করছে, দুইটা ইলেকট্রন আছে। এর কাছে একটা ইলেকট্রন চলে আসবে, বি এর কাছে আরেকটা ইলেকট্রন চলে যাবে। তবে এরা কেউ প্লাস মাইনাসে পরিণত হতে হবে না, মানে যেরকম আমরা বলি পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন, ওরকম কিছু হবে না। সুষম বিভাজন হলে এরা একটা ইলেকট্রন নিয়ে তাদের গন্তব্যে বা ভাগ হয়ে চলে যাবে, তাহলে এরা কোনো আয়নে পরিণত হবে না, ক্যাটায়নেও পরিণত হবে না, অ্যানায়নে পরিণত হবে না। কিন্তু বিষম বিভাজন মানে এ বি সেম, এটা হলো বিষম বিভাজন। বিষম বিভাজন মানে কেউ একজন বেশি নিয়ে চলে যাবে। তো মনে করো বি এর সাইডে, সে বি এর সাইডটা সে ইলেকট্রনটা একটু বেশি নিয়ে যাচ্ছে, বা ইলেকট্রনের ঘনত্বটা তার দিকে বেশি হয়ে গেছে। এখন তার দিকে যদি ইলেকট্রনের ঘনত্বটা বেশি হয়ে যায়, তাহলে আমি বলতে পারি সে নেগেটিভ আয়ন প্রাপ্ত হবে, যেহেতু তার কাছে ইলেকট্রনটা বেশি হয়ে গেছে। আর যেহেতু এর কাছে ইলেকট্রনের ঘনত্বটা বেশি হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি এর কাছে কম হয়ে যাবে, তাহলে এটা পজিটিভ আয়নে পরিণত হবে। ঠিক আছে, তো এই জিনিসটাই হলো যে একটা হলো সুষম বিভাজন। তাহলে একটা জিনিস খেয়াল করো যে বিষম বিভাজনের কারণে পজিটিভ আর নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে, বাট সুষম বিভাজনের কারণে যে জিনিসটা তৈরি হচ্ছে এটাকে বলে মুক্তমূলক। সবাই লিখে রাখো, এটাকে বলে মুক্তমূলক, মানে এদের আসলে নিরপেক্ষ মূলক, এরা কোনো ইয়া নেই, কোনো চার্জ নেই এদের মধ্যে, এদেরকে বলে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, ইংলিশে বলে ফ্রি রেডিক্যাল। এবার আসো, এগুলা নিয়ে আসলে অনেক ব্যাখ্যা আছে, তো ব্যাখ্যাতে আমি না যাই, তোমাদেরকে ডিরেক্ট মুক্তমূলক নিয়ে যে সম্পর্কগুলা, এগুলা একটু আমি বলে দিই। সবাই আমি যে সম্পর্কগুলো লিখতেছি এগুলো লেখো, এটা আসে। আচ্ছা, আচ্ছা, তো আমি সবগুলোর আসলে সক্রিয়তার ক্রমটা লিখে দিচ্ছি। আচ্ছা, সবাই দেখো, সক্রিয়তার ক্রমটা আমি লিখতেছি, তোমাদেরকে হয়তো পড়াইছে ইয়াতে, ওখানেও আছে।
সক্রিয়তার ক্রমটা হলো 1 ডিগ্রি গ্রেটার, 2 ডিগ্রি গ্রেটার, 3 ডিগ্রি। মুক্তমূলকের ক্ষেত্রে এটা, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এটা। আচ্ছা দেখো এখানে এগুলো হয়তো বুঝতে প্রথম দিয়ে একটু সমস্যা হতে পারে। 1 ডিগ্রি কি জিনিস, 2 ডিগ্রি কি জিনিস, 3 ডিগ্রি কি জিনিস। 1 ডিগ্রি মানে হলো যে, আচ্ছা 1 ডিগ্রি আর 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলো একটু বুঝাই দিই। এগুলো মানে হলো যে কার্বনের সাথে যদি একটা মিথাইল মূলক যুক্ত থাকে তাইলে ওটাকে আমরা বলি, মনে করো একটা শুধু মিথাইল মূলক যুক্ত আছে, তখন আমি ওটাকে বলি 1 ডিগ্রি। যদি দুইটা মিথাইল মূলক যুক্ত থাকে তাহলে ওটাকে আমরা বলি 2 ডিগ্রি। আর যদি তিনটা মিথাইল মূলক যুক্ত থাকে তাহলে ওটাকে আমরা বলি 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে হলো একটা মিথাইল মূলক যুক্ত থাকে, 2 ডিগ্রি মানে হলো দুইটা মিথাইল মূলক যুক্ত থাকে, আর 3 ডিগ্রি মানে হলো তিনটা মিথাইল মূলক যুক্ত থাকে। তো এখন এটা মুক্তমূলক কার্বোক্যাটায়ন সবার ক্ষেত্রে এরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি জিনিস তৈরি হয়। তবে কার সক্রিয়তা কত বেশি এটা আসলে আমাদের জানতে হবে। তো প্রথমে আসো মুক্তমূলক। মুক্তমূলকের যদি সক্রিয়তার ক্রম জানতে চাও 123, এটা মনে রাখবা। কার্বোক্যাটায়ন আর মুক্তমূলক এদের সেম 123 123, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আর কার্বন অ্যানায়ন, অ্যানায়ন মানে আশা করি জানো মাইনাস আয়নটা। তো মাইনাস আয়নটা হলো যে 321, মানে উল্টা সম্পর্ক। তো শুধু তোমরা এই জিনিসটা মনে রাখলেই হবে, মুক্তমূলক আর কার্বোক্যাটায়ন এই দুটো হলো এক। আর কার্বন আয়ন আচ্ছা, তো এখানে সক্রিয়তার ক্রমটা সবসময় মুখস্থ রাখতে হবে। মুক্তমূলক আর কার্বোক্যাটায়ন এদের হলো 123, আর কার্বন অ্যানায়ন বা নেগেটিভ আয়ন যেটা, সেটা হলো 321। ঠিক আছে। আর একটু সবসময় মনে রাখবা, সক্রিয়তার ক্রম আর হলো স্থায়িত্বর ক্রম, এরা দুজন বিপরীত। সেজন্য আমি শুধু একটা শিখেছি তোমাদেরকে, এটা হলো বিপরীত, এরা দুজন বিপরীত। মনে করো মুক্তমূলকের সক্রিয়তার ক্রমটা হলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাহলে স্থায়িত্বর ক্রম হবে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। ঠিক আছে। তো সবার জন্যই সেম, যেটা সক্রিয়তার ক্রম যেটা দিচ্ছি তার বিপরীত হবে স্থায়িত্বের ক্রম। একটুক মনে রাখলে হবে। তো আমি বলবো যে তোমরা শুধু সক্রিয়তার ক্রমটা মুখস্থ রাখো, বাকি স্থায়িত্বের ক্রম এমনি মনে থাকবে, বিপরীতটা। ঠিক আছে। তো আর বাকি এটা নিয়ে আসলে আমি তেমন ব্যাখ্যা যাচ্ছি না, এগুলো এত কঠিন জিনিস, আসলে কঠিন না, মানে এগুলো আরও অনেক কিছু বুঝাইতে হবে, এত টাইম আসলে নাই আমাদের কাছে। ঠিক আছে। তো এরপরে আমরা দুইটা জিনিস শিখবো এখন, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল এটাও ভর্তি পরীক্ষায় বেশি আসে, যে নিচের কোনটি ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল। আচ্ছা, ইলেকট্রোফাইল, প্রথমে আসি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে হলো ইলেকট্রনকে আকর্ষণ করবে। জিনিসটা খেয়াল করো, ইলেকট্রনকে কে আকর্ষণ করে? যতগুলো পজিটিভ আয়ন আছে সবাই কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করে। যতগুলো পজিটিভ আয়ন আছে সবাই ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে আমি বলতে পারি যতগুলো পজিটিভ কার্বোক্যাটায়ন আছে সবাই ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাইলে ইলেকট্রন আকর্ষী যদি বা ইলেকট্রোফাইল যদি বলে, তাহলে তোমার অপশনে যদি কোনো পজিটিভ আয়ন থাকে সেটাই উত্তর হবে। এখন এত সোজা হয়তো বা আসে না, সেজন্যই বলতেছি যে কিছু ব্যতিক্রম আছে ইলেকট্রোফাইলের মধ্যে। আমি তোমাদেরকে কিছু জিনিস দিব, আমাকে একটু বলতে হবে কোনটা ইলেকট্রোফাইল আর কোনটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে হলো সেই ইলেকট্রনকে আকর্ষণ করবে না, উল্টাটা আর কি। ঠিক আছে। আর ইলেকট্রোফাইল মানে সেই ইলেকট্রনকে আকর্ষণ করবে বা তার ইলেকট্রনের চাহিদাটা একটু বেশি। ঠিক আছে।
দুইটা জিনিস দিছি, একটা হলো এটা, এটা আমাকে দেখি বলো এই দুইটার মধ্যে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল, কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল? হ্যাঁ বলো, বুঝি নাই তো কি বললো। নিউক্লিওফাইল, আচ্ছা হ্যাঁ এনএসটি হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে ওটা হয়েছে। বিএফ3 হলো ইলেকট্রোফাইল। আচ্ছা বিএফটির গঠনটা কেউ জানো? এই কি অষ্টক, আচ্ছা অষ্টক সম্প্রসারণ সংকোচন এগুলো বুঝে নাকি আমি জানি না ঠিক, কটুক বুঝো সংকোচন সম্প্রসারণ। বিএফ3 যেটা আছে এখানে অষ্টক সংকোচন হয়, মানে যেখানে 8টা ইলেকট্রন থাকার কথা ছিল সেখানে থাকে 6টা ইলেকট্রন। তুমি এই জিনিসটা এভাবে চিন্তা করলে হবে, বোরনের 3টা ইলেকট্রন আছে, ফ্লোরিনের 3টা ইলেকট্রন আছে, তাহলে মোট মিলাই থাকে 6টা ইলেকট্রন, শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। তো তার 2টা ইলেকট্রনের এমনি ঘাটতি আছে, তো যার ইলেকট্রনে ঘাটতি আছে তার অবশ্যই ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকবে, এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। তাহলে অবশ্যই বিএফ3 এটা একটা ইলেকট্রোফাইল, কারণ হলো তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, কারণ সে অষ্টক সংকোচন করছে, তার ইলেকট্রনের ঘাটতি আছে, সেজন্য তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। তাহলে এখানে বিএফ3 হলো ইলেকট্রোফাইল। আর এনএস3 খাতা যদি চিন্তা করো তার আরও এক্সট্রা আছে ইলেকট্রন। আমরা ওই বন্ধন কোণের সময় শিখছিলাম এনএসটির আরও 2টা মুক্ত ইলেকট্রন এক্সট্রা থাকি যায়, তো তার এমনি ওভার আছে, তুমি তার জন্য তার কি আর ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে নাকি? জিনিসটা হলো এরকম। আচ্ছা ও আচ্ছা আচ্ছা বিএফ3 যেটা আছে, বিএফ3 এটা হলো যে অষ্টক সংকোচন হয়। অষ্টক সংকোচন মানে হলো তার লাস্ট কক্ষপথে 8টা থাকার কথা ছিল, 8টা নাই, তার লাস্ট কক্ষপথে আছে 6টা ইলেকট্রন। তো যেহেতু তার লাস্ট কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, তাহলে অবশ্যই সে 8টা পূরণ করার জন্য তার ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ আছে, সেজন্য বিএফ3টা হলো ইলেকট্রোফাইল। আবার এনএসটির ক্ষেত্রে চিন্তা করলে জিনিসটা হয় কি, অ্যামোনিয়ার আরও এক্সট্রা 2টা ইলেকট্রন বেশি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, আমরা ওই বন্ধন পড়ার সময় দেখছিলাম এনএসটির আরও এক্সট্রা 2টা মুক্ত ইলেকট্রন থাকে, তো তার তো আর ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে না, নর্মাল ব্যাপার, তাহলে অবশ্যই সে হলো নিউক্লিওফাইল। তো বিএফ3 হলো ইলেকট্রোফাইল আর এনএসটি হলো নিউক্লিওফাইল। তো আমি ইলেকট্রোফাইলগুলো যেহেতু চিন্তা করতেছি, আমি ওগুলোর উদাহরণগুলো একটু লিখতেছি। বিএফ3 AlCl3, BCl3, আমি যতগুলা লিখতেছি সবগুলাতে অষ্টক সংকোচন হচ্ছে। তোমরা একটু চিন্তা করলে দেখো, অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে থাকে 3টা, ক্লোরিনের 3টা যোগ হইলো, তাহলে মোট কত হইলো? 6টা, অবশ্যই অষ্টক সংকোচন হয়েছে। আবার বোরনের লাস্ট কক্ষপথে থাকে 3টা, এখানে 3টা আসে যোগ হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে সবগুলাতেই 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রন মানে সে 8টা পূরণ করতে পারে না, তাহলে অবশ্যই তার ইলেকট্রনের ঘাটতি আছে, সেজন্য এটা হলো ইলেকট্রোফাইল। এই 3টে ইলেকট্রোফাইল, আরও আছে ওরা দিছে SO3 আর CO2, এই 5টা হলো ইলেকট্রোফাইল, আর বাকি যেগুলো আছে এগুলো সব নিউক্লিওফাইল, ওটুকু মনে রাখলে হবে। আচ্ছা নিউক্লিওফাইলকে আবার বলে কেন্দ্রাকর্ষী বিকারক, আর ইলেকট্রোফাইলকে বলে ইলেকট্রন আকর্ষী বিকারক। আচ্ছা এখন নিউক্লিওফাইল তো বললাম, নিউক্লিওফাইল দেখো ইলেকট্রনকে আকর্ষণ করে যারা, এরা হলো ইলেকট্রোফাইল। তো পজিটিভ আয়নগুলো হয় ইলেকট্রোফাইল, তাহলে আমি উল্টাটা বলতে পারি নেগেটিভ আয়নগুলো কি হবে? নিউক্লিওফাইল। তাহলে যত নেগেটিভ আয়ন আছে সবগুলাই হলো নিউক্লিওফাইল। কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায় তখনই যখন আমাদেরকে পজিটিভও দেয় নাই, নেগেটিভও দেয় নাই, এরকম একটা যৌগ দিয়ে দিছে তার আসলে কোনো জারণ মানই নেই, যেটা আসলে আমরা এখানে ব্যাখ্যা করছি, ঠিক আছে। তো যেরকম এরকমও নিউক্লিওফাইলের কিছু উদাহরণ আছে, এর মধ্যে NH3 একটা আছে। মানে এখানে তুমি এটা দেখি বুঝবা না এটা যে ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল, কারণ হলো এখানে তোমার পজিটিভ আয়নও না, নেগেটিভ আয়নও না, কিন্তু এর ইলেকট্রন কিন্তু বেশি আছে, তার ইলেকট্রনের চাহিদাটা কম নাকি, তাইলে অবশ্যই সে নিউক্লিওফাইল।
NH3 একটা আছে এরকম, আর পরে আরও আছে H2O, মানে যার যার মুক্ত ইলেকট্রন আছে। তোমরা ইয়াতে মানে 3 নম্বর অধ্যায়ে যেগুলো শিখছিলা যে যার যার মুক্ত ইলেকট্রনগুলো আছে বেশি আছে, তার মুক্ত ইলেকট্রন যাদের আছে সবগুলাই আসলে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তো H2O একটা আছে, NH3 একটা আছে, তারপরে আরও আছে PH3 একটা আছে, তারপর অ্যালকোহল আছে, অ্যালকোহলের এখানে দুইটা দুইটা থাকে। তো মোটামুটি এগুলো আরও আছে, আরও 4-5টা আছে উদাহরণ। তো একটু শুধু মাথা খাটায় আনসার করলে এটার উত্তর সঠিক আসবে, কখনো ভুল আসবে না। যে কার ইলেকট্রনের চাহিদা আছে আর কার ইলেকট্রনের চাহিদা নেই, একটু মাথা খাটাবো, ঠিক আছে? তো আমরা নিউক্লিওফাইলও শিখলাম, ইলেকট্রোফাইলও শিখলাম, তারপরে কার্বোক্যাটায়ন শিখলাম, কার্বো অ্যানায়ন শিখলাম, আর একটা হলো মুক্তমূলক শিখলাম, এবং তাদের সক্রিয়তা শিখলাম। সক্রিয়তা আর স্থায়িত্ব এই দুইটা বিপরীত জিনিস, ওইটাও শিখলাম। তো এই জিনিসগুলা মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, কারণ হলো এইগুলা নৈর্ব্যক্তিক টাইপের প্রশ্ন, তো এগুলো কখনো সৃজনশীল না। তো অবশ্যই এগুলো আসে, নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল, এগুলো আসে। এরপরে এখন আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া শিখব। প্রথমে 3টা ধরনের, এখানে 4 ধরনের মোটামুটি বিক্রিয়া দিছে। এর মধ্যে প্রথম 3 ধরনের যে বিক্রিয়াটা আছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বিক্রিয়া এবং এগুলো আসে, হ্যাঁ। আর কে কে এই ধরনের বিক্রিয়াগুলো দেখায় ওটাও জানতে হবে। প্রথমে আসে জুথ বিক্রিয়া। জুথ বিক্রিয়া, আচ্ছা, জুথ বিক্রিয়া মানে হলো সংযোজন বিক্রিয়া। এটাকে জুথ বিক্রিয়া বলে, এটার আরেক নাম হলো জুথ বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া মানে হলো যে কোনো কিছু আসে যুক্ত হবে, এটাই হলো সংযোজন বিক্রিয়া। তবে 2 ধরনের সংযোজন বিক্রিয়া আছে, একটা হলো যে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, আর একটা হলো যে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। আমি আবার বলতেছি, একটা হলো ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, একটা হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। মানে একটা সংযোজন বিক্রিয়া ইলেকট্রোফাইল দিয়ে হবে, আর একটা সংযোজন বিক্রিয়া নিউক্লিওফাইল দিয়ে হবে, নর্মাল কথা, ঠিক আছে? তো আমি একটা তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাই। প্রোপিন, এটা হলো প্রোপিন। এখানে যুক্ত করছি আমরা HBr। এখানে যে আমি HBrটা যুক্ত করছি, এটা আসলে মোটামুটি মুখস্থ টাইপের, এটা এত বুঝে মনে রাখা টাফ, বাট বুঝলেও ভালো। এখানে আসলে কি হয়, এটা এটা আসলে ইলেকট্রন আকর্ষী নাকি কেন্দ্রাকর্ষী এটা একটু জানতে হবে। এটা একদম ইজিলি আসলে বোঝা যায়। এখানে হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেনটা আসে এখানে আসে যুক্ত হয়, ঠিক আছে? হাইড্রোজেনটা ভেঙে, মানে পজিটিভ আয়ন, হাইড্রোজেন আমরা জানি পজিটিভ আয়ন, পজিটিভ আয়নটা আসে এখানে আসে যুক্ত হয়। এখন আমাকে কেউ বলতে পারবা পজিটিভ আয়নগুলোকে আমরা কি বলি, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? হ্যাঁ, এখন যদি আমি বলি যে তো ইলেকট্রোফাইল আসি যদি যুক্ত হয়, তাহলে এটাকে আমি কি সংযোজন বিক্রিয়া বলবো, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া না নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া? তাহলে অবশ্যই আমি এটা বলবো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, কারণ ইলেকট্রোফাইল আসি যুক্ত হচ্ছে, তাহলে এটাকে আমি বলবো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এখন আমাদের প্রশ্নে যেটা আসে যে এই বিক্রিয়াটা আমরা অনেক দেখছি, এটা আসে, মানে এই বিক্রিয়াটা ব্রোমিন সংযোজন বিক্রিয়া। তো ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া কে কে দেয় এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা হলো তুমি যদি অ্যালকিনের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া করো, মানে হাইড্রোজেন থাকতে হবে এরকম কোনো যৌগের সাথে অ্যালকিনের বিক্রিয়া করো, তখন ওইটা হবে ইলেকট্রন আকর্ষী জুথ বিক্রিয়া বা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? কারণ ওখানে হাইড্রোজেনটা ভেঙে এসে এর সাথে এসে যুক্ত হয়। কী তৈরি হয় এটা পরে দেখা যাবে, ওইটা আমাদের এত ইম্পর্টেন্ট না। কিন্তু আমাদেরকে প্রশ্নে বলবে যে অ্যালকিন, মনে করো প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া হয়েছে, এটা কোন ধরনের বিক্রিয়া, ডিরেক্ট কথাবার্তা। তো এখানে হবে ইলেকট্রোফিলিক জুথ বিক্রিয়া। এরপরে আসো আরেকটা উদাহরণ দিই, ওটা হলো যে নিউক্লিওফিলিক জুথ বিক্রিয়া। নিউক্লিওফিলিক জুথ বিক্রিয়া হলো নিউক্লিওফিলিক, এটা হলো যে CH3CHO, ঠিক আছে? CH3CHO, আমরা এটা জানি, এটার নাম হলো অ্যালডিহাইড, ইথানল বলে এটাকে। এই অ্যালডিহাইডের সাথে তুমি যদি
হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়া করো। আচ্ছা তোমরা এখানে আমাকে একটু বলতে পারবা এই দুইটা যৌগের মধ্যে হাইড্রোজেন সায়ানাইডের মধ্যে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল? হাইড্রোজেন আর সায়ানাইডের মধ্যে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল? হ্যাঁ ঠিক আছে। তো এখানে যদি আমরা বলি যেহেতু এই বিক্রিয়াটা হলো নিউক্লিওফিলিক বিক্রিয়া, তাহলে অবশ্যই সায়ানাইডটা আসে এখানে যুক্ত হয়। ঠিক আছে, মাইনাস আয়ন আমরা জানি মাইনাসটা হলো নিউক্লিওফিল, তাহলে নিউক্লিওফিল মানে সায়ানাইডটা আসে এখানে যুক্ত হয়। তো এখানে যুক্ত হলে ওটাকে আমরা বলি নিউক্লিওফিলিক জোট বিক্রিয়া। এখন কথা হলো কোথায় কোথায় এরকম যুক্ত হবে কোথায় হবে না, এটা আসলে মুখস্থ করতে হবে, কিছু করার নেই। তো আমি ইলেকট্রন আকর্ষণটা তোমাদেরকে বলে দিছি। এটা হলো যে অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া হয়, ব্রোমাইড না অন্য কিছু হতে পারে, বাট হাইড্রোজেন থাকবে অ্যালকিনের সাথে যদি বিক্রিয়া হয়। আর অ্যালডিহাইড আর কিটনের ক্ষেত্রে যে বিক্রিয়াটা হবে সেটা হবে নিউক্লিওফিলিক। মনে রাখবা অ্যালকিনের ক্ষেত্রে হবে ইলেকট্রোফিলিক, বাট অ্যালডিহাইড আর কিটনের ক্ষেত্রে হবে নিউক্লিওফিলিক। ঠিক আছে, এটা মুখস্থ, এটা আসলে কিছু করার নেই। এরপর আসো প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে দেখা দিচ্ছি আমি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপনের পর হবে হলো আরেকটা আছে অপসারণ। আচ্ছা প্রতিস্থাপনও দুই ধরনের আছে, একটা হলো ইলেকট্রোফিলিক আর একটা হলো নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হলো যায় এই বিক্রিয়াটা, এটা বুঝবে নাকি কে জানে, যারা আগে করছো আশা করি এটা বুঝবা। এটাকে অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। এখানে আসলে কি হয় আমি একটু বলি, যে এখানে ক্লোরিনটা ভাগ হয়ে পজিটিভ আয়ন তৈরি করে, মানে ক্লোরিনটার বিষম বিভাজন হয়। তো ক্লোরিনটা ভাগ হয়ে একটা Cl+ হয় আর একটা Cl+ হয়, তো ওইটা এসে এখানে আসি যুক্ত হয়। তো আমরা জানি প্রত্যেকটা কোণায় এরকম বেনজিনের প্রত্যেকটা কোণায় একটা একটা হাইড্রোজেন আছে। তো ও কি করে, ক্লোরিনটা আসি কি করে, একটা হাইড্রোজেনকে সরাই দেয়, একটা কোণা থেকে একটা হাইড্রোজেনকে সরাই দেয়। তো একটা হাইড্রোজেন যখন সরে যায় একটা হাত খালি হয়ে যায় তার, এখানে আসি সে বসে জায়গা। ঠিক আছে, এই জিনিসটাকে আসলে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে হলে একটা জায়গায় এসে আরেকজন বসে যায়। ঠিক আছে, তো আমরা এটা বলতে পারি যে ক্লোরিনটা এখানে আসি যুক্ত হচ্ছে, তো ক্লোরিন এটা একটা পজিটিভ আয়ন। তো পজিটিভ আয়ন যদি এসে যুক্ত হয়, আমি বলে দিলাম এটা পজিটিভ আয়ন, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে পজিটিভ আয়ন এখানে এসে যেহেতু যুক্ত হচ্ছে, তাইলে এটা একটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ হলো পজিটিভ আসি যুক্ত হচ্ছে। তো এখন এটার উদাহরণটা যদি মনে রাখতে চাও, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যতগুলো জৈব যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া আছে, জৈব যৌগ বলতেছি অ্যারোমেটিক যৌগের যতগুলো প্রতিস্থাপন বিক্রিয়া আছে সবগুলাই আসলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা মনে রাখতে পারো, সবগুলো আসলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যারোমেটিক যৌগ যেগুলো আছে সেগুলো। এরপরে আরেকটা আছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হলো যায় যে নিউক্লিওফাইল আসি প্রতিস্থাপন করে। এটার একটা উদাহরণ আমি দিই তোমাদেরকে। দেখো এটা হলো ROH তৈরি করা একটা প্রক্রিয়া। এখানে কি হয়েছে একটু দেখো, এই যে ওএইচটা আছে, ওএইচটা আসে এই এক্সটাকে সরাই নিয়ে চলে গেছে। ঠিক আছে, এই ওএইচটা আসে এক্সটাকে সরাই ও এখানে বসে গেছে। তাহলে এখানে আমরা জিনিসটা জানি সবসময় যে ওএইচ এটা একটা হলো নেগেটিভ আয়ন। তো নেগেটিভ আয়ন এসে যদি প্রতিস্থাপন করে তাহলে আমরা এটাকে বলতে পারি যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো তোমাদের প্রশ্নে যদি আসে কে প্রতিস্থাপন কেন্দ্রাকর্ষী, মানে কে ইলেকট্রোফিলিকটা দেখায় কে নিউক্লিওফিলিকটা দেখায়, ইলেকট্রোফিলিকটা দেখাবে অ্যারোমেটিক যৌগ যেগুলো আছে সেগুলা, আর নিউক্লিওফিলিকটা দেখাবে এটাকে বলে হলো অ্যালকাইল হ্যালাইড। এই জিনিসটার নাম হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি তুমি কোনো ক্ষারের বিক্রিয়া করো, অ্যালকাইল হ্যালাইডের সাথে কোনো যদি ক্ষারের বিক্রিয়া করো, এটা নিউক্লিওফিলিক
প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবে। এটার আবার আলাদা নাম আছে SN1 SN2, ওইটা নিয়ে আমরা আরও ব্যাখ্যা করব ওগুলা, ঠিক আছে। ঠিক আছে, তো এটাই মোটামুটি আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। আজকে লাস্ট এটা পড়াবো অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়াটা এটাই লাস্ট, এরপরে আর তেমন সামান্য বিক্রিয়া আছে, ওগুলো শেষ করলে আমরা আস্তে আস্তে আরও অনেক টাইম লাগবে আসলে এটা শেষ করতে, অনেক বিশাল চ্যাপ্টার। তো অপসারণ বিক্রিয়াটা আসি। অপসারণ বিক্রিয়াটা হলো যে কই গেল, একটা উদাহরণ দিয়ে আসলে আমি দেখাই দিচ্ছি তোমাদের। একটা জিনিস খেয়াল করবে, আমি এটা বলে দিচ্ছি, আমি সেজন্য এখানে অ্যাকুয়াস লিখছি, এখানে অ্যালকোহলিও লিখছি। হ্যাঁ, এটা একটা অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়ার কারণ হলো, একটু খেয়াল করো, অপসারণ বিক্রিয়ার কারণটা হলো এখানে এই জিনিসটা তৈরি হয় CH2 ডাবল বন্ড CH2। এখানে আসলে কি হয় একটু দেখো, এখান থেকে ক্লোরিনটা চলে যায়, ঠিক আছে, এই ক্লোরিনটা চলে যায়, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়, এখান থেকে একটা ক্লোরিন চলে যায়, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়। তাহলে দেখো, একটা ক্লোরিন আর একটা হাইড্রোজেন সে ছেড়ে দিচ্ছে বা চলে যাচ্ছে, তার থেকে অপসারিত হচ্ছে, ঠিক আছে। এবং অপসারিত হওয়ার পর যেহেতু ওর থেকে একটা ক্লোরিন চলে গেছে, এর থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এর কিন্তু দুজনের একটা একটা খাত খালি আছে, সেজন্য মাঝখানে আরেকটা বন্ধন তৈরি করে ফেলছে। তাইলে অবশ্যই আমি বলবো যে অ্যালকাইল হ্যালাইডগুলা দেখায়, অ্যালকাইল হ্যালাইডগুলো অবশ্যই অপসারণ বিক্রিয়া দেখায়, বাট কিছু শর্ত আছে। শর্তটা হলো যে অপসারণ বিক্রিয়া তখনই দেখাবে যখন ক্ষারটা অ্যালকোহলীয় হবে। ক্ষারটা যখন অ্যালকোহলীয় হবে তখন ওটাকে আমরা বলবো অপসারণ বিক্রিয়া দেখায়। কিন্তু যদি ক্ষারটা জলীয় দ্রবণে দ্রবীভূত হয় তাহলে ওটাকে আমরা বলবো সেটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়। তাহলে একটু ভালো করে মনে রাখবা, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি KOH এর বিক্রিয়া হয়েছে বাট সেটা জলীয় দ্রবণ অ্যাকিউয়াস, তাইলে এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। বাট যদি এটা অ্যালকোহলীয় হয়, সেম বিক্রিয়া অ্যালকোহলীয় হয়, তখন এটা হবে অপসারণ বিক্রিয়া। তো আশা করি দুটোটার পার্থক্যটা বুঝাইতে পারছি। তো একটু কি, আর আমি এটার